হ্যাঁ, তো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, ডাইমেনশনাল অ্যানালাইসিস অ্যান্ড এরার্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আমি তোমাদের ক্লাসটা ফিজিক্যাল মোডে নিতে পারিনি, তাই আমি একটা রেকর্ডেড লেকচার দিয়ে দিচ্ছি। আর এমনিতেও যারা নিউ জয়েনি আছে তাদেরও সুবিধা হবে। তো প্র্যাকটিক্যালি মানে ইউনিটস অ্যাকচুয়ালি কী, ইউনিটসের সাথে আমরা আগে থেকেই ফ্যামিলিয়ার, তাই না? দ্য কনসেপ্ট অফ ইউনিটস ইজ বেসিক্যালি স্টার্টিং ফ্রম অর কামিং ফ্রম আ স্ট্যান্ডার্ড ভ্যালু of a physical quantity. এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করা খুব সোজা। ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা কীভাবে জানতে পারি? আ কোয়ান্টিটি উইচ ক্যান বি মেজার্ড। ওকে, আ কোয়ান্টিটি উইচ ক্যান বি মেজার্ড। তাহলে যে সমস্ত কোয়ান্টিটিকে আমরা মেজার করতে পারি তাদেরকে আমরা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে মেজার করার জন্যই এক ওই কোয়ান্টিটির একখানা স্ট্যান্ডার্ড ভ্যালুকে আমরা ইউনিট হিসেবে কনসিডার করি, তার মাল্টিপলে আমরা এক্সপ্রেস করি। কীরকম? ধরো মাসের ক্ষেত্রে আমরা হয়তো এসআইতে যদি দেখি তাহলে 1 কেজি ইজ দ্য স্ট্যান্ডার্ড ইউনিট, রাইট? এবার এতটা মাস যদি 1 কেজি হয়, তাহলে আমি বলতে পারি ওর থেকে ছোটো মাস, দ্যাট ইজ বেসিক্যালি 1/10 অফ 1 কেজি, ওর থেকে ছোটো ফ্র্যাকশন অফ ইট। সেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি? 100 গ্রাম, তাই তো, বা 0.1 কেজি। আবার ওর থেকে যদি একটা বড়ো মাস পাই আমি, উইচ ইজ অ্যাকচুয়ালি 10 টাইমস অফ 1 কেজি, তাহলে সেটাকে আমরা কী লিখি? 10 কেজি। তার মানে we actually compare the mass of this one or this one with the standard value, and then we represent the mass of the tiny one or the larger one with the help of this particular standard value. This standard value is referred as unit. That is the purpose of unit. Okay. Now, why do we require units? To measure the physical quantity. Now, there are variety of units available to us. Rather, we will consider system of units out there, and these system of units are CGS, MKS and FPS, well known three system of units. Over here what we have done, we have taken some very common physical quantities such as length or mass and time, and we have given them separate units. For length in CGS it's centimeter, for mass it's gram, and time is second. On the other hand, for MKS what we are getting kilogram for mass, we have got meter for length, kilogram for mass, and second for time. On the other hand, for FPS the length is represented by foot and the mass is represented by pound, which is abbreviated as LB, and time being second again. Now consider three different people. First one being a Bengali, the second one being a Tamil, and probably the third one is coming from Odisha. Okay, so these three persons only know their native language. That is, the Bengali person can only speak Bengali, the Tamil person can only speak Tamil, and the Odisha person can only speak Odia. Now, if they are supposed to communicate in between them or among them, the major problem they will face is that they won't be able to express themselves to the other just because they don't know others' language, and neither they understand others' language as well. তার মানে একে অপরের ভাষা বুঝতে পারে না বলে কথা বলতে পারবে না, হয়তো নিজের কথা বোঝাতেই পারবে না অন্যজনকে। তাহলে এখানে ব্যাপারটা ঠিক একই রকম দাঁড়াচ্ছে।
ধরো সিজিএসটা হচ্ছে এই বেঙ্গলি, আর এমকেএসটা হচ্ছে তামিল, অ্যান্ড এপিএসটা হচ্ছে ওড়িশা। ওকে, তার মানে তিনটে ডিফারেন্ট সেট অফ ইউনিটসে ধরো তিনটে আলাদা আলাদা সায়েন্টিস্ট রয়েছে, তারা প্রত্যেকে নিজেদের রিসার্চ ওয়ার্কস করেছে, অ্যান্ড ওয়েন দে আর মিটিং অ্যাট এ সায়েন্স কনফারেন্স, ওয়েন দে আর অ্যাবাউট টু শেয়ার দেয়ার ভিউজ, দে আর আনএবল টু ডু সো। ওয়াই দিস ইজ সো? বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স ওয়ার্কিং। কে কীভাবে কাজ করেছে সেটা ওরা বুঝতে পারছে না, কারণ এরা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট সেট অফ ইউনিটস ইউজ করেছে। যেমন এই তিনটে লোক যদি কথা বলার প্রয়োজন হতো, তাহলে এরা একটা কমন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতো, তাই তো? এই কমন ল্যাঙ্গুয়েজটা কি? ইংলিশ, তাই তো? ইংলিশ বিং দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ওভার হেয়ার। ইংলিশ যদি জানে তাহলে প্রত্যেকেই প্রত্যেকের সাথে কথা বলতে পারবে। ঠিক একইভাবে যদি আমি এখানে ব্যাপারটাকে সাজাই, যে যদি আমি এখানে তিনটে সেপারেট সার্কেল ড্র করলাম, তিনটে সেপারেট সিস্টেম অফ ইউনিটসকে রিপ্রেজেন্ট করছে। ওয়ান ইজ সিজিএস, আদার ইজ এমকেএস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এপিএস। ওকে, এবার এই তিনটের মধ্যে যদি আমাকে কমিউনিকেশন ডেভেলপ করতে হয়, তাহলে আমি কীভাবে ডেভেলপ করব? এই তিনটের মধ্যে কমিউনিকেশন ডেভেলপ করার একটাই টেকনিক আমার কাছে আছে, সেটা হচ্ছে ওয়ান কমন ফান্ডামেন্টাল ইউনিট, যেটাকে তো আমরা এসআই হিসেবে চিনি। তার মানে এসআই ইউনিট এলো, যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, তাই তো? এই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটসে আমরা এই যে কোয়ান্টিটিসগুলো, যেগুলো ভেরি বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিস, তাদেরকে রেফার করলাম। এবার এই বেসিক কোয়ান্টিটিসগুলোকেই শুধু রেফার করা হলো না, এরকম এদের মতন আরও যত কটা বেসিক কোয়ান্টিটি আছে এদেরকে খুঁজে বার করা হলো। কীরকম? আমরা যদি ফিজিক্যাল কোয়ান্টিটির দিকে তাকাই, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেনলি দুটো সেকশনে আমরা ডিভাইড করতে পারি। এনি ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান বি ক্লাসিফাইড into two different sections. What are they? The first one is fundamental physical quantity. And the second one is derived physical quantity. এবার এদেরকে চিনব কী করে? ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলা হয়? আমি বেসিক এক্সাম্পলস দিচ্ছি। যেমন ধরো মাস, লেন্থ অর টাইম, এই তিনটেকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসেবে চিনি। কেন বলছি ফান্ডামেন্টাল? দে ক্যান নট বি এক্সপ্রেসড অ্যাজ আ রিলেশন অফ দি আদার টু অর এনি অফ দি আদার। মানে মাসকে আমি কিছুতেই এমন কোনো রিলেশন নেই যেখানে লেন্থ অ্যান্ড টাইম দিয়ে আমি মাসকে রিপ্রেজেন্ট করতে পারবো। আবার ঠিক একইভাবে এমন কোনো রিলেশন নেই যেখানে লেন্থকে আমি মাস আর টাইমের কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে? তাহলে বুঝতে হবে কি, যে এই কোয়ান্টিটিগুলো অল আর ইন্ডিপেন্ডেন্ট of the other. ঠিক আছে? all of them are independent of the other. That's why they are referred as fundamental quantities. On the other hand, যদি derived physical quantity দিকে তাকাই, তাহলে derived quantity কাকে বলে? প্রচুর এক্সাম্পল আছে এই সেকশনে। ধরো ভেলোসিটি। এবার ভেলোসিটি কি যদি জিজ্ঞাসা করি, কেউ হয়তো বলবে স্যার ভেলোসিটি ইজ ডিসপ্লেসমেন্ট আপন টাইম, তাই না? ডিসপ্লেসমেন্টকে যদি টাইম দিয়ে ডিভাইড করে দিই, টাইম ইন্টারভেল দিয়ে, তাহলে আমরা পাবো ভেলোসিটি। তো এবার ডিসপ্লেসমেন্ট জিনিসটা কি? ডিসপ্লেসমেন্ট ইজ নাথিং বাট লেন্থ অ্যান্ড টাইম ইজ টাইম। তার মানে লেন্থ একখানা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, টাইম হচ্ছে আলাদা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এই দুটোর কম্বিনেশনে আমরা পেলাম কি? ভেলোসিটি। দ্যাট মিন্স হোয়াট? ভেলোসিটি ইজ আ ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? এরকম আরও এক্সাম্পল আছে। ধরো ভলিউম নিলাম। ভলিউম কাকে বলে? আমরা তো লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট করি, তাই তো? সি অল অফ দেম বিং অ্যাকচুয়ালি লেন্থ না, মেজার্ড ইন মিটার অর সেন্টিমিটার। তার মানে দে অল রিপ্রেজেন্ট লেন্থ
length and length. So if I multiply them, what are they actually? L cube. That means lengths cube. So length is again a fundamental quantity, and we have got a derived quantity volume in terms of one of the fundamental. On the other hand, if I talk about, say, density, ডেন্সিটিকে কীভাবে ডিফাইন করা যেতে পারে? কেউ হয়তো বললো, স্যার ডেন্সিটি তো খুব সোজা, মাস বাই ভলিউম, দ্যাট ইজ মাস পার ইউনিট ভলিউম। মাস তো বেসিক্যালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আমরা জানি। আর এখানে কি পেয়ে যাচ্ছি? ভলিউম মানে একটু আগেই দেখলাম লেন্থ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার কিউব হচ্ছে ভলিউম। তার মানে দেখো, আবার মাস আর লেন্থের যারা বেসিক্যালি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাদের কম্বিনেশনে আমি ডেন্সিটি পেলাম, উইচ ইজ ইন টার্ন আ ডিরাইভড কোয়ান্টিটি। বোঝা গেল? তার মানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দুটো পার্টিকুলার সেকশনে ডিভাইড করলাম, যেখানে দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুটো পার্টিকুলার সেকশনে ডিভাইড করতে পারি, উইচ ইজ ওয়ান অফ দেম ইজ ফান্ডামেন্টাল অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ডিরাইভড। ফান্ডামেন্টালের আন্ডারে আমাদের চেনা জানা বেশ কয়েকটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তাদের মধ্যে মাস, লেন্থ অ্যান্ড টাইম আর ভেরি ফ্যামিলিয়ার টু আস। আর ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যে কটা লিখলাম, এই কটাকেও তোমরা খুব ভালোভাবে চেনো। এবার যখন সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিটস তৈরি হলো, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস যখন তৈরি হলো, তখন দেখা গেল যে এরকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসকে আমরা খুঁজতে থাকলাম, যে এরকম আর কত ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আছে। অ্যান্ড যখন খুঁজে দেখলাম, তখন দেখা গেল যে নট অনলি দিস থ্রি, দেয়ার আর 4 আদার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস অ্যাজ ওয়েল। তো এসআই ডিসাইডেড, তো লেট আস নেম দেম অ্যান্ড মার্ক দেম। তো এসআই ইউনিটসের আন্ডারে যখন আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলোকে রিপ্রেজেন্ট করা শুরু করলাম, তখন আমরা কীভাবে রিপ্রেজেন্ট করলাম? তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলোকে আমরা প্রথমে লিখলাম ফিজিক্যাল কোয়ান্টিটিস, নেম অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস, and then what we have decided to allot them a dimension. এবারে ডাইমেনশন জিনিসটা কি, এটা একটু পরে বুঝবো। আপাতত আমরা এগিয়ে যাই। অ্যান্ড ওভার হেয়ার ইউনিটস। তো ফিজিক্যাল কোয়ান্টিটিসকে যদি আমরা লেখা শুরু করি, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিসকে কীভাবে রিপ্রেজেন্ট করব? ধরো প্রথমেই আমি ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে পিক করলাম মাসকে। মাসকে রিপ্রেজেন্ট করার জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম লেখা হলো, উইচ ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ মাস। যেমন আমরা ও লিখে অক্সিজেনকে রিপ্রেজেন্ট করি, সিইউ লিখে কপারকে রিপ্রেজেন্ট করি, সেরকম মাসের রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল এই ক্যাপিটাল এম। ইউনিট কি? আমরা তো এসআইতে রয়েছি, তাহলে অনলি এসআই ইউনিটসগুলোই লিখব। কেজি পেয়ে গেলাম। মাস থেকে যদি আমরা এগিয়ে লেন্থের দিকে যাই, উইচ ইজ দ্য অ্যানাদার ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, দেন উই উইল বি গেটিং এল। লেন্থকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করলাম? মিটার দিয়ে। দেন প্রসিডিং ফরওয়ার্ড, উই উইল গেট টাইম। টাইম ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল টি, which is measured in seconds as its unit. And then we will be getting current, electricity. Current electricity কে আমরা I or A, ওল্ড মেথড বা মডার্ন মেথড, যে কোনো একটা মেথড রিপ্রেজেন্ট করতে পারো। এর ইউনিট কি? A, which is অ্যাম্পিয়ার, ইলেকট্রিক কারেন্ট আর কারেন্ট ইলেকট্রিসিটি। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি? এরপরে পাবো থার্মোডাইনামিক টেম্পারেচার। থার্মোডাইনামিক টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ক্যাপিটাল থিটা ইউজ করলাম। ক্যাপিটাল থিটা representative of thermodynamic temperature, and which is Kelvin as its unit. And then we have got amount of matter, অ্যামাউন্ট অফ ম্যাটারের আন্ডারে যদি আমরা দেখি, তাহলে অ্যামাউন্ট অফ ম্যাটারের আন্ডারে এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে এন। আর অ্যামাউন্ট অফ ম্যাটারকে আমরা মেজার করি মোল দিয়ে, ঠিক আছে? মোল ইজ ইটস ইউনিট, MOLE লিখি আমরা জাস্ট। অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ লুমিনাস ইন্টেন্সিটি।
এবার এই টার্মটাকে একদমই তোমরা চেনো না। লুমিনাস ইন্টেন্সিটি লাইটের সাথে রিলেটেড। লুমিনাস ইন্টেন্সিটিকে আমরা জে দিয়ে প্রেজেন্ট করি, আর এটার ইউনিট হিসেবে ইউজ করা হয় ক্যান্ডেলা। ওকে, তো এই 7খানা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। আর এই 7টাই ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যারা ফান্ডামেন্টাল। তার মানে বাকি যত কটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা চিনি, অল অফ দেম আর অ্যাকচুয়ালি ডিরাইভড ইন নেচার। ঠিক আছে, তাহলে 7খানা যদি মনে রাখতে পারি তাহলেই হয়ে গেল। এর বাইরে আমাদের তেমন কিছু মনে রাখার প্রয়োজন নেই। বাকিগুলো আমরা সব ডিরাইভ করতে পারবো। বাকি যে কোনো ডিরাইভড কোয়ান্টিটি যা রয়েছে তাদের ফিজিক্যাল ডাইমেনশন কী হবে, তাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস কী হবে, সেগুলো আমরা প্রত্যেকটা চেক করতে পারবো। এবার আমি কয়েকটা কোয়ান্টিটি করে করে দেখাই যে কীভাবে আমরা করতে পারি। যেমন ধরো, কেউ হয়তো বললো যে স্যার ভেলোসিটি কী হবে। যে ভেলোসিটি যদি করি, ভেলোসিটি কি রিলেশনে কানেক্টেড ভেবে দেখো। ভেলোসিটি হচ্ছে বেসিক্যালি ভি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডাইমেনশনালি যদি লিখি তাহলে কি পাচ্ছি আমি? ডাইমেনশনালি লিখলে পাবো এল ডিভাইডেড বাই টি, দ্যাট মিনস এল টি ইনভার্স। তাহলে এখান থেকে যদি আমরা ইউনিট বানাবার চেষ্টা করি তাহলে ভেলোসিটি ইউনিট কি? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। অন দি আদার হ্যান্ড যদি কেউ অ্যাক্সেলারেশন বানাবার চেষ্টা করো, অ্যাক্সেলারেশনকে আমরা, এটা তো একখানা কোয়ান্টিটি বাট ডিরাইভড কোয়ান্টিটি। কী হবে ডিরাইভড কোয়ান্টিটি? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ভেলোসিটি আপন টাইম। তো ভেলোসিটি আপন টাইম যদি হয়, ভেলোসিটি তো অলরেডি বার করেইছি, এল টি টু দি পাওয়ার -1, দ্যাট ইজ এগেন ডিভাইডেড বাই টাইম। ফ্রম দেয়ার উই আর গেটিং এল টি টু দি পাওয়ার -2। ইউনিট কত? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 পেলাম। এরপরে আমরা ধরো মোমেন্টাম বার করি, লিনিয়ার মোমেন্টাম আমরা ক্যালকুলেট করছি। মোমেন্টামের ফর্মুলা আমরা পড়েছি ক্লাস 9-10-এ। তাহলে পি ইকুয়ালস টু এমভি। ফলোয়িং দ্যাট ফর্মুলা হোয়াট উই আর গেটিং ওভার হেয়ার, যদি আমরা এখান থেকে পি ইকুয়ালস টু এমভি মনে করি তাহলে মাস মাল্টিপ্লাইড টু ভেলোসিটি। ভেলোসিটি কত হবে? এল টি টু দি পাওয়ার -1, তাই তো? এল টি টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, তাহলে আমাদের এখান থেকে চলে আসছে এম এল টি টু দি পাওয়ার -1। তার মানে যদি আমরা মোমেন্টামের ইউনিট বার করি দ্যাট উইল বি কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 পেলাম। প্রসিডিং ফরওয়ার্ড, যদি কেউ ফোর্স বার করতে বলে যে স্যার ফোর্সের মোমেন্টাম কী, ফোর্সের ডাইমেনশন কী হবে, তাহলে ফোর্সের ডাইমেনশন তো খুব ইজি, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এম এ যদি হয় তাহলে দেখো মাস টাইমস অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন আমরা অলরেডি বার করেছি, তো ফ্রম দেয়ার উই আর গেটিং এম এল টি টু দি পাওয়ার -2। তার মানে দেখো কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এটাকেই আমরা এতদিন কি বলে এসছি? নিউটন। এত বড় ইউনিট লিখবো না বলে ট্রিবিউট দেওয়া হয়েছে সায়েন্টিস্টকে, তার নামেতেই তার ইউনিটকে ডিফাইন করা হয়েছে। ধরো ফোর্স হয়ে গেল, এবার ফোর্সের পর তাহলে কি পাবো? ফোর্সের পর ধরো ওয়ার্ক ডান ক্যালকুলেট করছি। যদি ওয়ার্ক ডান ক্যালকুলেট করি তাহলে এখান থেকে কত আসছে? ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস। তাহলে এফ ইন্টু এস যদি হয় তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল ইকুয়ালস টু এম एल स्क्वायर टी टू द पावर -2 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, আর এটাকেই আমরা কি বলে এসেছি? জুল। এগেন এত বড় ইউনিট ইউজ করব না বলে আমরা একটা ছোট্ট ইউনিট ইউজ করি, জুল, উইচ ইজ এগেন অ্যাট্রিবিউট টু দ্য সায়েন্টিস্ট। ঠিক একইভাবে যদি এগোই, একইভাবে এগোলে ধরো কেউ হয়তো বললো স্যার কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি টার্মটা কী করে অ্যানালাইজ করা যেতে পারে? কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি? ইকে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা মনে রাখবো যে কোনো নাম্বারের কোনো ডাইমেনশন হয় না, ঠিক আছে? যদি ডাইমেনশন না হয় তাহলে এখান থেকে কী পাচ্ছি? জাস্ট এমভি স্কোয়ার। তাহলে এম এর ডাইমেনশন তো ক্যাপিটাল এম, আর ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তার স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে কত আসছে?
ml t to the power minus 2 ml স্কোয়ার t to the power minus 2। তাহলে এখান থেকে দেখো সেই একই ইউনিট ফেরত আসছে না, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2 অর জুল। ওয়ার্ক আর এনার্জি তো বেসিক্যালি অ্যানালগাস না, আমরা তো এনার্জিকে ডিফাইনই করি এভাবে যে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, তার মানে এনার্জি জাস্ট গেটস কনভার্টেড ইন্টু ওয়ার্ক অ্যান্ড অন দি আদার হ্যান্ড ওয়ার্ক গেটস কনভার্টেড ইন্টু এনার্জি। যেমন ধরো আমি একটা গাড়িকে ধরে ঠেলছি, গাড়িটা হয়তো স্টার্ট বন্ধ হয়ে গেছে, ঠেলছি মানে কি আমি ওয়ার্ক ডান করছি, ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম ঠেলতে ঠেলতে, তার মানে আমার ওয়ার্ক ডান হলো, আই হ্যাভ ডান সাম ওয়ার্ক। যেই ওয়ার্ক ডান হলো তার মানে আমার এনার্জি কমে গেল। তো এবার আমার এনার্জি কমে যাচ্ছে মানে কি, এনার্জি তো আমরা বলেছি কনজার্ভড কোয়ান্টিটি, মানে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নিদার বি ডেস্ট্রয়েড, এসব তো আমরা পড়েছি ক্লাস 9-10-এতে। তো হাউ ইজ ইট পসিবল? ইট ইজ পসিবল। তার মানে ব্যাপারটা হচ্ছে কি আমার এনার্জি কমছে কিন্তু কারোর হয়তো এনার্জি বাড়ছে। কার এনার্জি বাড়ছে এখানে? আমি গাড়িটাকে ঠেলছি না, গাড়িটার তো আস্তে আস্তে ভেলোসিটি বাড়ছে, তার মানে গাড়িটার আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বাড়ছে। তাহলে যতটা ওয়ার্ক ডান আমি করলাম সেটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই দে হ্যাভ দ্য সেম ইউনিট। ঠিক একইভাবে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও একই জিনিস। পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন কি? যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নিই তাহলে ইপি ইকুয়ালস টু mgh। এম তো এম, এবার দেখো জি ইজ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাজ লং ইট ইজ অ্যাক্সেলারেশন উই উইল ইউজ দিস ওয়ান which is L t to the power minus 2, and then h is height which is again a length, so we are getting ml square t to the power minus 2, so the result is again kg meter square second to the power minus 2 or joule। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা তিনটে পার্ট পেয়ে গেলাম। তাহলে এই তিনটে পার্টেরই দেখতে পাচ্ছি যে সবাইকারই আমরা কী পাচ্ছি অ্যাট দি এন্ড অফ দ্য ডে, আমি সবাইকারই দেখছি ইউনিট কী আসছে, জুলই আসছে। তো এরকম অনেক ফিজিক্যাল কোয়ান্টিটিস হয় যাদের ক্ষেত্রে আমরা ডিরাইভ করতে পারি, তাদের হয়তো আমি ধরো ক্যালকুলেট করে বার করতে পারি যে তাদের ফিজিক্যাল ডাইমেনশনাল ফর্মুলাটা কী। দেখো প্রত্যেকটা ডাইমেনশন ফর্মুলা এমএলটির কম্বিনেশনই আসছে। এবার এখানে আমি এরকম রিলেশনসই রেখেছি যেগুলো তোমরা বুঝতে পারবে, যেগুলো তোমাদের তোমাদের এমএলটি মানে মেকানিক্সের মধ্যে তোমরা মাস লেন্থ অ্যান্ড টাইম নিয়ে অনেকটা পড়াশুনো করেছো, কিন্তু ইলেকট্রিসিটি বা থার্মোডাইনামিক্স এগুলো নিয়ে তেমন পড়াশুনো করনি বলে আমি ওগুলোতে খুব একটা বেশি ঢুকছি না। একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি দেখি তাহলে এখান থেকে কী পাবো? স্পেসিফিক হিট ক্যাপাসিটি কাকে বলে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি আমরা পড়াশোনা করি তাহলে আমাদের ফর্মুলা কি? সি ইকুয়ালস টু কিউ বাই এম ডেল টি, যেখানে কিউ হচ্ছে হিট এনার্জি। এবার এনার্জি তো না, সে কাইনেটিক হোক, পোটেনশিয়াল হোক আর হিট হোক, ডাইমেনশন তো একই থাকবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এবার দেখো এম ডেল টি রয়েছে, তার মানে এখানে এম লিখলাম, আর ডেল টি মানে কি? ডিফারেন্স ইন টেম্পারেচার। টেম্পারেচারে আমরা কি পড়েছিলাম একটু আগে, দেখি স্ক্রোল করে, এই যে ক্যাপিটাল থিটা। তাহলে ক্যাপিটাল থিটাটাকে লিখে দিই এখানে। ক্যাপিটাল থিটা লেখাটা একটু মুশকিল, তো একটু প্র্যাকটিস করে নিও তোমরা। ক্যাপিটাল থিটা লিখে দিলাম। তাহলে ফাইনালি এখানে এক্সপ্রেশন কি আসছে দেখো, এম টু দি পাওয়ার 0 এল থিটা টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে এর ইউনিট কি আসবে আমাদের? মিটার কেলভিন ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2। এবার একটু কমপ্লেক্স বলে আমরা এটাকে ইউজ করি না, আমরা কি করি একদম ডাইরেক্ট এখান থেকে ইউনিট বার করে নিই। কীরমভাবে বার করি দেখো, কিউ এর ইউনিট কি? জুল, মাসের ইউনিট কি? কেজি, আর টেম্পারেচারের ইউনিট কি? কেলভিন। তো ওটাকে আমরা লিখি কি? জুল পার কেজি পার কেলভিন, এভাবে আমরা রিপ্রেজেন্ট করি। কিন্তু অ্যাকচুয়াল ইউনিট কিন্তু এইটা, ইন টার্মস অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ঠিক আছে? এভাবে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা ডিরাইভ করতে পারি। আমার অ্যাডভাইস হবে যে বার করতে শেখো, মুখস্থ করো না। মুখস্থ যত বেশি করবে তত বেশি ভুলে যাবে। যদি আজকে হয়তো একটু কষ্ট করে তোমাকে শিখতে হবে কীভাবে বার করতে হয়, কিন্তু এটা তোমার জন্য আজীবন থেকে যাবে, তুমি আর ভুলবে না কখনো কীভাবে বার করতে হয়। তো বার করতে শিখে নেওয়াটা ভেরি এসেনশিয়াল। এবার দেখো কিছু কোয়ান্টিটিস আছে এরকম যাদের ক্ষেত্রে আমি বলবো যে দে ডোন্ট হ্যাভ এনি ইউনিটস। কীরকম? ধরো আমি একখানা হয়তো
কোনো কিছু যদি রেশিও নিই, কোনো কিছুর রেশিও যদি নিই, তাহলে সেই রেশিওতে আমরা দেখি তাদের ডাইমেনশন থাকে না, কোনো রেশিওর কোনো ইউনিট থাকে না। যেমন ধরো আমি এখানে বলছি, স্পেসিফিক ছাড়ো, তোমরা এটা ভালো বুঝবে, রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটিকে যদি আমি দেখি ভালোভাবে, রিলেটিভ ডেন্সিটি অ্যাকচুয়ালি কি, ডেন্সিটি অফ অবজেক্ট ডিভাইডেড বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা পড়েছি ছোটোবেলায় 9-10-এতে। তাহলে দুটোই তো ডেন্সিটি। ডেন্সিটি ইউনিট কি বার করেছি আমরা? ডেন্সিটি ইউনিট, ডেন্সিটি এখানে করছিলাম না, মাস বাই লেন্থ কিউব। তার মানে মাস বাই লেন্থ কিউব যদি হয়, তাহলে মাস থেকে কী পাচ্ছি, কেজি, আর লেন্থের কিউব ডিভাইড হচ্ছে, তাহলে মিটার টু দি পাওয়ার -3। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিট। আর ডাইমেনশন কী হবে? ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার -3। তার মানে দেখো, যদি আমরা এখানে ডাইমেনশন লিখি, তাহলে কি লিখবো, এম এল টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই এম এল টু দি পাওয়ার -3। তার মানে এই দুটো যদি কেটে যায়, তাহলে আমার কাছে কী রইল, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0। তার মানে কোনো ডাইমেনশনই নেই। তার মানে রিলেটিভ ডেন্সিটি ডাইমেনশনলেস। আর যেহেতু ডাইমেনশনলেস, তাই একে আমরা ইউনিটলেসও বলি। ঠিক আছে, ইউনিট দিই না। বাট এখানে দুটো এক্সেপশান আছে। এক্সেপশনগুলো কেন সেটাও আমি তোমাদের বোঝাতে পারবো। ধরো দুটো এক্সেপশন আছে, তাদেরকে আমরা বলি সাপ্লিমেন্টারি ইউনিটস। তোমাদের নোটসে দেখবে ভালোভাবে লেখা আছে, আমি জাস্ট একটু এখানে ডিসকাস করে দিচ্ছি। সাপ্লিমেন্টারি ইউনিটস কাদেরকে বলছি? আগে কোয়ান্টিটিসগুলোকে চেনাই। যেমন ধরো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলকে কীভাবে আমরা ডিফাইন করব? ধরো একখানা আর্ক রয়েছে, যদি একখানা আর্ক কনসিডার করি আমরা, এখান থেকে এতটা অবধি, এটা আর্ক লেন্থ ধরলাম এস, এখানে রেডিয়াস হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এ থেকে বি আর্ক লেন্থ কত আসছে? আর থিটা। তার মানে থিটা ইজ বেসিক্যালি হোয়াট, দ্য অ্যাঙ্গেল ইজ এস বাই আর। এবার তুমি ভেবে দেখো, এস কাকে রিপ্রেজেন্ট করছে? লেন্থকে। আর আর কাকে রিপ্রেজেন্ট করছে? ওটাও লেন্থ, রেডিয়াস ইজ অলসো আ লেন্থ। তাহলে দুটোই লেন্থ। তার মানে হিসেব অনুযায়ী এল বাই এল, তাহলে এখান থেকে কী আসছে, এল টু দি পাওয়ার 0। তার মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, বাট স্টিল আমরা অ্যাঙ্গেলকে একটা ইউনিট দিয়েছি। সেই ইউনিটটা কি? রেডিয়ান। আরএডি লিখি আমরা। কেন দিয়েছি? সাপোজলি ধরো আমি আর 60 - 30 করলাম, এটা 30 পেলাম, উইচ ইজ জাস্ট আ নাম্বার। এবার কোনো একখানা ক্যালকুলেশনে দেখা গেল একখানা রাইট অ্যাঙ্গেল রয়েছে, রাইট অ্যাঙ্গেল থেকে আমি এখান থেকে একটা সেকশন বাদ দিয়ে দিলাম, রিমেনিং পার্টটা হয়তো 60। আমি যদি শুধু 60 লিখতাম, তাহলে লোকে এই নাম্বার 60 আর এই 60-র মধ্যে তফাৎ বুঝতে পারতো না। আমি তার জন্য ডিগ্রি লিখি। আমি যদি এখানে শুধু 30 লিখতাম, তাহলে লোকে বুঝতে পারতো না যে এই 30 আর এই নাম্বার 30-র মধ্যে ডিফারেন্স কী। নাম্বারের সাথে তো আমরা ইউনিট লিখি না। এবার যদি অ্যাঙ্গেলের সাথে ইউনিট না লিখি, তাহলে তো কোনটা অ্যাঙ্গেল আর কোনটা নাম্বার লোকে বুঝতে পারবে না। এবার এই জন্য আমরা কী করি, ডিগ্রি ইউজ করি। তোমরা এখন বড় হয়ে গেছো, তোমরা জানো যে 180 ডিগ্রি ইজ বেসিক্যালি পাই রেডিয়ান, তাই তো? তো 180 ডিগ্রিকে আমরা পাই রেডিয়ান দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের জেনারেল রিপ্রেজেন্টেশন। তাহলে কেন অ্যাঙ্গেলকে ইউনিট দিয়েছি? ইন অর্ডার টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং, এনি কনফিউশন বিটুইন রেগুলার নাম্বার অ্যান্ড অ্যাঙ্গেলস। এই কারণে আমরা একটা ইউনিট দেওয়া হয়েছে। আর এই ইউনিটটা দেওয়ার তো কথা ছিল না, বাট স্টিল আমরা দিয়েছি, কারণ ডাইমেনশনলেস কোয়ান্টিটি ইউনিট থাকে না। আমি একটু আগেই বললাম, যা ডাইমেনশন নেই তার ইউনিট থাকবে না, বাট স্টিল উই হ্যাভ গিভেন ইট ইউনিট জাস্ট বিকজ ইন অর্ডার টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং ওভার হেয়ার। ঠিক আছে? ঠিক একই রকমভাবে তোমরা 12-এ গিয়ে সলিড অ্যাঙ্গেল বলে একখানা প্রপার্টি পড়বে ডিটেলসে।
আমি এখানে জাস্ট জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি যে কীরকম। ধরো একটা কোন রয়েছে, আইসক্রিম কোন, ঠিক আছে? এবার এই আইসক্রিম কোন এরকম টাইপের দেখতে হলো। এবার এই আইসক্রিম কোনের ওপরের যে সারফেসটা, এই সারফেসটা এরিয়া হচ্ছে এস, আর একদম ভার্টেক্স থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে সলিড অ্যাঙ্গেল কাকে বলা হয়? ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওমেগা ইজ অলসো আ গ্রিক অ্যালফাবেট। ইজ দ্য স্পেস সাবটেন্ডেড বাই দিস কোন, দ্য এমটি স্পেস সাবটেন্ডেড বাই দিস কোন। তাহলে ওমেগাকে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এস বাই আর স্কোয়ার। এবার এস মানে কি? এরিয়া। তো এবার এরিয়া তো আমরা জানি লেন্থের স্কোয়ার হয়, তাহলে লেন্থের স্কোয়ার লিখলাম। আর এখান থেকে কি আসছে? আর ইজ অ্যাকচুয়ালি লেন্থ, তাই না? আর ইজ আ লেন্থ। এবার তার আবার স্কোয়ার করেছি, তাহলে লেন্থ স্কোয়ার এটাও। তাহলে ভেবে দেখো দুটোই কি আসছে? লেন্থ স্কোয়ার বাই লেন্থ স্কোয়ার। তার মানে লেন্থ স্কোয়ার বাই লেন্থ স্কোয়ার যদি হয়, তাহলে ওমেগারও যদি আমি ডাইমেনশন বার করি, তাহলে সেটা কত আসবে? এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো। তাহলে এটারও অ্যাকচুয়ালি কিন্তু এটাও তার মানে কি ডাইমেনশনলেস, কিন্তু তাও আমরা একেও একটা ইউনিট দিয়েছি, দ্য লজিক বিইং দ্য সেম। একই কারণে জাস্ট অর্ডিনারি নাম্বার আর অ্যাঙ্গেলের মধ্যে যাতে কনফিউশন না থাকে, তাই আমরা এটাকেও একটা ইউনিট দিয়েছি। এর ইউনিটের নাম কি? এর ইউনিটের নাম হচ্ছে স্টেরিডিয়ান, ঠিক আছে? স্টেরিডিয়ান বা ছোট করে লেখা হয় এস র্যাড, অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এই স্টেরিডিয়ানটা আমরা ব্যবহার করি। ওকে, তাহলে মোটামুটি বোঝা গেল। এবার দেখবে তোমাদের নোটসে না প্রচুর ইউনিটস নিয়ে আমি আলোচনা করেছি। স্মলার ইউনিটস, লার্জার ইউনিট, যত রকম ইউনিটসের ভ্যারাইটি হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করেছি। সেগুলো সব লিস্ট করে দেওয়া আছে। নোটসটা একটু প্রপারলি ফলো করতে হবে। আবার এটাও বলে দিচ্ছি, যখন আমি লিস্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস দিয়েছি, ডিরাইভড কোয়ান্টিটিস, সেখানে দেখবে মডিউলাস অফ ইলাস্ট্রিটি, সারফেস টেনশন, তারপরে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এই সমস্ত আননোন টার্মসগুলোও রয়েছে। এগুলো অল থ্রু দ্য 11 আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার পড়ব। সেই চ্যাপ্টারে ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে, আমরা তখন তাদেরকে চিনব। তো তখন আমাদের একবার একবার করে আমরা আবার ডাইমেনশনগুলো বার করে নেব। এখন তোমরা জাস্ট 11-এ উঠেছো, তোমরা জানো না এত কটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে। আমি ওই জন্য শুধু মেকানিক্সেই নিজেকে মানে কনফাইন্ড রাখলাম, যে এই টার্মসগুলো তোমাদের চেনা টার্ম, তোমরা জানো এরা কীভাবে রিলেটেড। তাই এই ফর্মুলাগুলো ইউজ করে আমি তোমাদেরকে দেখালাম যে যে কোনো ডিরাইভড কোয়ান্টিটির ডাইমেনশনাল ফর্মুলা বা ইউনিট আমি শুধুমাত্র ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো দিয়ে ডিরাইভ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার এখান থেকে কয়েকটা জিনিস আমরা বুঝবো। এবার ডাইমেনশনটা কেন স্যার? ডাইমেনশন তুমি কেন আনলে? ইউনিট ছিল না হয় বুঝলাম যে ইউনিটটা একখানা স্ট্যান্ডার্ড ভ্যালু, ওটা দরকার, না হলে আমরা মেজার করতে পারবো না। সাপোজলি দেখো একখানা যে কোনো একখানা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি পিক করি। কেউ হয়তো বললো স্যার ফোর্স। বেশ, যদি ফোর্সই নিই, ফোর্সের এক্ষুনি একটু আগে ডাইমেনশন বার করেছি, তাই না? ফোর্সের যদি ডাইমেনশন বার করি তাহলে সেটা আসছে কত? এম এল টি টু দি পাওয়ার -2। দিস ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স। এবার ধরো একজন হয়তো এসআইতে কাজ করছে, এসআই আমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে, আর একজন হয়তো সিজিএসে কাজ করছে, যে আমার রাইট হ্যান্ড সাইডে রয়েছে। তাহলে এবার লেফট হ্যান্ড সাইডে যে লোকটা রয়েছে সে এখান থেকে কী ডিকোড করবে? আচ্ছা, মাস, লেন্থ অ্যান্ড টাইম টু দি পাওয়ার -2। মাসের ইউনিট হচ্ছে কেজি, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তার মানে এইটা হচ্ছে আমার ইউনিট। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 1 নিউটন, তাই তো? 1 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 মানে 1 নিউটন। আবার এই ডাইমেনশনাল ফর্মুলাটা যখন এই সিজিএস নিয়ে যে লোকটা কাজ করছে সে যখন দেখবে সে কি বুঝবে? আচ্ছা, মাস তার মানে তো গ্রাম, দেন লেন্থ তার মানে সেন্টিমিটার, আর তারপর টাইম টু দি পাওয়ার -2 মানে সেকেন্ড টু দি পাওয়ার -2। সে কি বুঝলো? সে কিন্তু চলে এসছে দেখো 1 ডাইনে। বুঝতে পারছো? তার মানে যদি আমি একবার কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশনাল ফর্মুলাটা বুঝে যাই, তাহলে আমি যে কোনো সিস্টেম অফ ইউনিটসে বেরিয়ে যেতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখান থেকে চাইলে এফপিএসেও বেরোতে পারি। দেখো যদি এফপিএসে কেউ থাকে, এফপিএস নিয়ে হয়তো কাজ করছে, সে কি বুঝবে এখান থেকে? সে বুঝবে আচ্ছা মাস তার মানে এলবি পাউন্ড, আর ওখান থেকে লেন্থ মানে ফিট, আর সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখো এফপিএসেও আমরা তাহলে কী পেলাম? ফোর্সের ইউনিট পেয়ে গেলাম। তার মানে ওয়ান্স ইউ নো দ্য ডাইমেনশনাল ফর্মুলা, ইউ ক্যান রেডিলি ক্যালকুলেট or figure out the unit of the physical quantity. That's why dimension is very much important to us. I hope বুঝতে পারলে তোমরা। এবার আমরা যদি সামনে এগোই তাহলে কি দেখতে পাবো?
এখান থেকে এগোলে পরে আমাদের বেশ কয়েকটা জায়গা রয়েছে বেশ ভালো বোঝার জায়গা, যেমন ধরো ডাইমেনশনাল ইকুয়েশনস যেগুলো আমরা রয়েছে, ধরো আমি এখানে তোমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য নোটসই আমি এগোচ্ছি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনস, এটা কি জিনিস? প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনস যদি আমরা ফলো করি তাহলে এখানে পাচ্ছি কি? তাহলে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনসের আন্ডারে দুটো টপিক আমরা খুব ভালোভাবে বুঝবো। একটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, কোনো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন যদি রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনের সাথে ইকুয়াল হয় তবে আমরা বলতে পারবো যে এই ইকুয়েশনটা কারেক্ট। তাহলে কন্ডিশন ফর কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট বলছে যে যদি দুটো কোয়ান্টিটি সাপোজলি সে এ অ্যান্ড বি, ওকে, a plus minus b মানে either I am adding them together or I am taking a difference of them, this thing is only possible if the dimension of a matches with dimension of b। এটা খুব নর্মাল জিনিস, এটা আমরা বুঝতেও পারি যে আমরা মাসের সাথে টাইমকে অ্যাড করতে পারি কি? পারি না। আমরা ভেলোসিটির সাথে ফোর্সকে মাইনাস করতে পারি কি? পারি না। তার মানে দুটো যতক্ষণ না সেম ডাইমেনশন হবে ততক্ষণ আমরা অ্যাড বা সাবট্র্যাক্ট করতে পারি না। বাট দিস রুল ডাজেন্ট অ্যাপ্লাইড ফর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তো হয় না, কারণ আমি তো জানি ফোর্স ইকুয়ালস টু কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাই দেখো মাস আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন তো সেম নয়, কিন্তু তাদেরকে মাল্টিপ্লাই করে আমি ফোর্সের ইকুয়েশন পাচ্ছি, পেলাম। অন দি আদার হ্যান্ড যদি কেউ ভেলোসিটি বার করে, ভেলোসিটি কি অ্যাকচুয়ালি রেশিও অফ ডিসপ্লেসমেন্ট টু টাইম। ডিসপ্লেসমেন্ট আর টাইমের তো ডাইমেনশন আলাদা, কিন্তু দেখো এদেরকে ডিভাইড করে আমি আর একখানা ফিজিক্যাল কোয়ান্টিটি পাচ্ছি উইচ ইজ ভেলোসিটি। তার মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল নয়, দ্যাট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর অ্যাডিশন অর সাবট্রাকশন। এই দুটো রুলকে আমাদের মাথায় রাখতে পারলে আমাদের বেশ কিছু অ্যাপ্লিকেশন আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন ধরো অ্যাপ্লিকেশনসগুলোতে আমরা ঢুকি, আমরা ডাইমেনশনাল টেকনিক শিখলাম তো, তাহলে অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল টেকনিকে যাই। অ্যাপ্লিকেশনস অফ ডাইমেনশনাল টেকনিক্স। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এখানে? ধরো ফার্স্ট অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখাই, কনভার্সন বিটুইন ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস। এটা কীরকম? কনভার্সন বিটুইন ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটস কী করে পাবো? সাপোজেডলি আমাদেরকে হয়তো কেউ জিজ্ঞাসা করেছে ওকে 1 জুল ইকুয়ালস টু হাউ মেনি আর্গ, এরকম যদি কেউ জিজ্ঞাসা করে, তো আমাদের ফার্স্ট কাজ কি? স্টেপ 1, ফাইন্ড আউট দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। ফাইন্ড আউট দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি যদি করতে যাই তাহলে দেখো জুল বা আর্গ কার ইউনিট? অ্যান্সার আসবে কি? ওয়ার্ক। তাহলে ওয়ার্ককে আইডেন্টিফাই করলাম। স্টেপ 2 হবে কি আমাদের? রাইট ইটস ডাইমেনশন। রাইট ইটস ডাইমেনশনের আন্ডারে তাহলে কী পেলাম? ওয়ার্কের ডাইমেনশন কত আমরা বার করেছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 পেলাম। স্টেপ 3, write the units
as per their dimensional formula. এখানে কি করব, ধরো এসআইতে কাজ করছি, তো যদি এসআইতে কাজ করি তাহলে এখান থেকে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু থেকে কী পাচ্ছি, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু ইজ ইকুয়ালস টু 1 নিউটন, তাই তো। আবার যদি সিজিএসে কাজ করি আমি, তাহলে এখান থেকে কী পাবো, 1 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু 1.9 পেয়ে গেলাম। তাহলে এবার এই দুটো পাওয়ার পর আমরা কি করছি দেখো, এই দুটো পাওয়ার পর আমরা এখান থেকে এদের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব। এখানে ধরবো লেট N1, সরি এটা নিউটন লিখেছি, ভুল করেছি, এটাও ডাইন লিখে ভুল করেছি, এটা হবে জুল আর এটা হবে আর্ক। তাহলে N1 জুল ইকুয়ালস টু N2 আর্ক, এই লিখে আমরা কাজ করা শুরু করলাম। তাহলে দেয়ার ফোর N1 জুল বলছে, তো তাহলে N1 জুলটাকে তো অলরেডি আমরা স্প্লিট করেছি, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু লিখলাম। আর N2 আর্কটাকেও আমরা স্প্লিট করেছি, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু লিখলাম। তাহলে এবার দেখো N1 কেজিটাকে আমি কি করতে পারি, 1000 গ্রামেতে স্প্লিট করে দিতে পারি ফলোয়িং মেট্রিক মেথড, অ্যান্ড মিটারকে আমরা 100 সেন্টিমিটারে লিখতে পারি তা স্কোয়ার, অ্যান্ড সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু ইজ কেপ্ট অ্যাসাইড। তাহলে এখানে রয়েছে কত, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, বেশ পেলাম। তাহলে এখান থেকে কি আসছে, N1 এখান থেকে তো 10 টু দি পাওয়ার 3, এটা কত 100 তার আবার স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 4 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু পেলাম। তাহলে বোথ সাইড থেকে এই দুটোকে যদি আমি ড্রপ করে দিই ইউনিটসগুলোকে, তাহলে কি পাচ্ছি দেখো, দেয়ার উইল বি অনলি নাম্বারস লেফট, বোথ সাইড থেকে ইউনিটসগুলো কেটে দিলাম। তাহলে N1 ইন্টু 10 টু দি পাওয়ার 7 is equals to N2. Now given N1 equals to what, 1, because they have asked us 1 joule equals to how much arc. তাহলে N1 equals to 1, that means N2 equals to 1 into 10 to the power 7 or simply 10 to the power 7. So now we can write 1 joule is equals to 10 to the power 7 arc. So this is the conversion with the help of dimensional method. ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম মোটামুটি। এবার এর আরও আছে অ্যাপ্লিকেশনস, তোমরা নিজেরা করে দেখতে পারো যে 1 নিউটন ইকুয়ালস টু হাউ মাচ ডাইন, এটা যদি কেউ জিজ্ঞাসা করে এটা তোমরা নিজেরা করে দেখতে পারো যে ফলোয়িং দ্য সেম স্টেপ বাই স্টেপ মেথড তোমরা এটা ক্যালকুলেট করতে পারছো কি না। সেকেন্ড অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশন টেকনিক হচ্ছে কি, সেকেন্ড অ্যাপ্লিকেশনটা ভেরি ইন্টারেস্টিং। সেকেন্ড অ্যাপ্লিকেশনে আমরা দেখব কারেক্টনেস অফ এন ইকুয়েশন। কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন। আর এখানেও আমরা কিন্তু হোমোজিনিটি প্রিন্সিপালকেই কাজে লাগাবো। কীরকম, ফর এক্সাম্পল আমরা হয়তো পিক করলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা সবাই জানি, করেছি 9-10-এতে। তাহলে এস এখানে কি ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে আমরা কি করছি এলএইচএস আর আরএইচএসের ডাইমেনশন চেক করব। তাহলে এলএইচএসে কে রয়েছে এস উইচ ইজ ডিসপ্লেসমেন্ট, তাহলে ওর ডাইমেনশন কি লেন্থ। ইউটা কী পেয়েছিলাম আমরা, ইউটা ছিল অ্যাকচুয়ালি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আরএইচএসে কী কী টার্ম পাচ্ছি দেখি, টার্ম বাই টার্ম আগে ক্যালকুলেট করি। ইউ ইন্টু টি, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে ভেলোসিটির তো ডাইমেনশন জানি এল টি টু দি পাওয়ার -1, তাকে মাল্টিপ্লাই করলাম কি দিয়ে, টাইম দিয়ে, তাহলে পাচ্ছি কি এল। অন দি আদার হ্যান্ড আমাদের আরেকটা টার্ম রয়েছে কি হাফ এটি স্কোয়ার। আমি আবার বলছি নাম্বারে কোনো ডাইমেনশন হয় না, তাহলে হাফটাকে ইগনোর করছি। তাহলে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কত, এল টি টু দি পাওয়ার -2 আর এদিকে টি স্কোয়ার রয়েছে মানে টাইমের স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকেও আমরা পাচ্ছি কি এল। প্রাইমারিলি আমাকে কি দেখতে হবে যে ইউটির সাথে হাফ এটি স্কোয়ারকে আমি অ্যাড করেছি। অ্যাডিশন কখন পসিবল, যখন দুটো টার্মের ডাইমেনশন সেম হবে। মিলছে, দুটো টার্মের ডাইমেনশন সেম, ভেরি গুড। তাহলে এই দুটো টার্ম ডাইমেনশনই কারেক্ট, মিলল। এবার তাহলে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন তাহলে কত আসছে আমার, এল।
আর এইদিকে লেফট হ্যান্ড সাইডে ডাইমেনশন কত এসেছিল আমার, এল। যে দুটোই যদি এল হয় তার মানে আমি এখানে কি পাচ্ছি, দেয়ারফোর LHS ডাইমেনশন equals to RHS dimension. That means what? This dimensional formula is correct. That means this equation is correct. হয়তো ধরো কোনো একটা তোমাদের মধ্যে কোনো বন্ধুদের মধ্যে খুব ওভার এনথুসিয়াস্টিক কোনো স্টুডেন্ট হয়তো বললো স্যার E=MC³ বললাম বলিস কী রে, বলছে হ্যাঁ MC³ বললাম না তো, বলছে না না MC³ আমি পড়েছি তুমি জানো না। বললাম তাই, দেখি তাহলে আমরা একটু চেক করে। তাহলে LHS কি রিপ্রেজেন্ট করছে, এনার্জিকে, তাই তো, মানে এনার্জি। তাহলে এর ডাইমেনশন কত হবে, এনার্জি ডাইমেনশন আমরা জানি ml² T⁻², পেলাম। অন দি আদার হ্যান্ড এবার দেখ যদি RHS এর দিকে তাকাই তাহলে RHS কি টার্ম রয়েছে, MC³, যেখানে M অ্যাকচুয়ালি কি মাস আর C হচ্ছে কি স্পিড অফ লাইট বা ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি ডাইমেনশন তো বার করেইছি আমরা, তাহলে M এর জন্য তো পেলাম ক্যাপিটাল M ডাইমেনশন, আর এখানে স্পিডের জন্য বা ভেলোসিটির জন্য লিখবো L⁻⁻1 তার আবার নাকি কিউব। তাহলে ফাইনাল ফর্মুলা কি আসছে, ml³ T⁻³ এবার তাহলে খেয়াল করে দেখ, দেয়ারফোর LHS ডাইমেনশন নট ইকুয়ালস টু RHS ডাইমেনশন। তবে দুটো ডাইমেনশন মিললো না তো, না? যদি না মেলে তাহলে আমরা কি বলবো, যে দিস ইকুয়েশন ইজ ইনকারেক্ট। এই হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন আমাদের। এভাবে যে কোনো ইকুয়েশন কি তোরা ভেরিফাই করে দেখতে পারিস। থার্ড অ্যাপ্লিকেশনের দিকে এগোই, এস্টাবলিশিং রিলেশন। এস্টাবলিশিং রিলেশন এবং ভ্যারিয়েবলস, হ্যাঁ, অন্য কারোর মধ্যে রিলেশন এস্টাবলিশ নয় কিন্তু। এস্টাবলিশিং রিলেশন যদি দেখি, ধর তোরা কেউ হয়তো জাস্ট ল্যাব স্টার্ট হয়েছে স্কুলেতে, আর স্কুলের যিনি ফিজিক্স টিচার রয়েছেন তিনি হয়তো তোদেরকে বলেছে যে এই তোমাদের কিন্তু নেক্সট ডে আমি পেন্ডুলামের প্রবলেম করাবো, পেন্ডুলামের ল্যাবেতে এক্সপেরিমেন্ট করাবো। তো এবার তোরা ওভার এক্সাইটেড যে ল্যাবেতে যাবো, এক্সপেরিমেন্ট করবো। তো এটা হচ্ছে পেন্ডুলামের লেন্থ, আর ন্যাচারালি দেখ এই তো এটা ববের একটা মাস থাকে, তাহলে mg হচ্ছে ওর ওয়েট যেটা নিচের দিকে কাজ করছে, তাই তো। এবার তোরা হয়তো কেউ একজন আমাকে এসে জিজ্ঞাসা করছিস, স্যার আমাদের তো এক্সপেরিমেন্ট আছে এরকম একটা স্কুলেতে, তো ওটা তো করতে হবে, তো তুমি একটু টাইম পিরিয়ডে ফর্মুলাটা বলবে। টাইম পিরিয়ড কাকে বলে পেন্ডুলামের, ধর এইখান থেকে দোলা শুরু করেছে একটা পেন্ডুলাম, হয়তো এখান থেকে দুলছে, একটা লম্বা লাইন টানলাম, এখান থেকে দুলে এইদিকে যাবে আবার এইদিকে ফেরত আসবে, এই পুরোটা করতে যে টাইমটা নেয় তাকে বলি আমরা টাইম পিরিয়ড, ঠিক আছে। তাহলে টু অ্যান্ড ফ্রো মোশনটা পুরো কমপ্লিট করে আবার আগের জায়গায় ফেরত আসছে যে টাইমটা নেয় তাকে আমরা বলছি টাইম পিরিয়ড। তাহলে এই টাইম পিরিয়ডটা ফর্মুলা কি, এবার আমি তো জানিসই প্রচণ্ড ভুলো, এবার আমি মাথাটাতে চুলকে তোদেরকে বললাম যে কিছুতেই মনে পড়ছে না জানিস তো, খুব একদম পেটে আসছে মুখে আসছে না, কী ছিল যেন বেশ জানিস তো, মানে টাইম পিরিয়ডটা লেন্থের উপর ডিপেন্ড করতো আর জি এর ওপর ডিপেন্ড করতো, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ওপর, কিন্তু কী যে রিলেশনটা ছিল কিছুতেই মনে পড়ছে না। তোরা বললি যে ঠিক আছে স্যার তোমার মনে পড়লে বলো। এবার তোরা কী করলি, তো পরের দিনই তোদের স্কুলেতে যেতে হবে না, তো তোরা কী করলি, তোরা ডাইমেনশনাল মেথডে হেল্প নেওয়া শুরু করলি। তোরা লিখলি T∝ L⁻A অ্যান্ড G⁻B, যেখানে AB আমাদের আননোন ভ্যারিয়েবল, ওকে, আমি জানিই না কি এর ভ্যালু। তো এখান থেকে প্রপোর্শনালিটি লিখেছি, মানে কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে নিয়ে এলাম, L⁻A G⁻B। এবার দেখ এটা মোটামুটি ইকুয়েশান তৈরি হয়েছে, তাই না। এই ইকুয়েশানটাতে কী করবো আমরা, দেখি কি করা যেতে পারে। তুই হয়তো লিখলি LHS, LHS-এ কে রয়েছে, টি মানে কি, টি এর ডাইমেনশন কত হবে, টাইমই তো, না? তো থার্ড ব্র্যাকেটের মধ্যে টাইম লিখলাম। আর RHS-এ কে রয়েছে, এবার এখানে মাথায় রাখবি যে কে এটা ডাইমেনশনলেস, কারণ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়েছি আমরা, তাই একে নিয়ে আর মাথা ঘামাবো না। তাহলে RHS-এ কে রয়েছে, RHS-এ রয়েছে L⁻A আর G⁻B। এল মানে কি লেন্থ, লেন্থ⁻A, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে L⁻²⁵ তাহলে এখান থেকে কি পাচ্ছি, L⁻A + B
আর এখানে পাচ্ছি টি টু দি পাওয়ার মাইনাস 2b পেলাম। তাহলে এই দুটো পাওয়ার পর এখান থেকে কী কানেকশন ডেভেলপ করা যেতে পারে, এখান থেকে কী কানেকশন আমরা ডেভেলপ করতে পারি? তাহলে দেখ, লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন টি আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন হচ্ছে কত, এল টু দি পাওয়ার এ প্লাস বি আর টি টু দি পাওয়ার মাইনাস 2b। এবার দেখ এখানে এল আছে কি, নেই তো। তো আমরা এরকম ভাবতে পারি না যে এল টু দি পাওয়ার 0। তাহলে দেখ, যদি এদের এল এর পাওয়ারগুলোকে ম্যাচ করাই তাহলে এখান থেকে কি আসছে, এ প্লাস বি ইকুয়ালস টু 0। আর যদি টি এর পাওয়ারগুলোকে ম্যাচ করাই তাহলে কি আসছে, মাইনাস 2b ইকুয়ালস টু 1, কারণ টি এর পাওয়ারে কী রয়েছে, 1। তাহলে এখান থেকে যদি সলভ করা শুরু করি তাহলে দেখ বি ইকুয়ালস টু কত আসছে, মাইনাস অফ হাফ। আর এখান থেকে যদি সলভ করি তাহলে এ ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে মাইনাস অফ মাইনাস হাফ রেজাল্টিং ইন্টু এ ইকুয়ালস টু হাফ। তাহলে তুই এখান থেকে কী লিখবি দেখ এবার, তাহলে টি ইকুয়ালস টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এল টু দি পাওয়ার এ ছিল তো, তাহলে ওখানে কী লিখে দিলাম, হাফ। আর জি টু দি পাওয়ার কী ছিল, বি, তাহলে ওখানে লিখে দিলাম মাইনাস হাফ। তাহলে রিলেশনটা কী আসছে আমার, টি ইকুয়ালস টু কে রুট ওভার এল বাই জি। এবার তোরা করে নিয়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিস, স্যার দেখো তো মোটামুটি ডাইমেনশনাল টেকনিক দিয়ে অ্যাপ্লাই করে একটা রিলেশন বার করলাম, টি ইকুয়ালস টু কে রুট ওভার এল বাই জি, এটাই কি ছিল? তখন আমি এক্সাইটেড হয়ে বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই ছিল ফর্মুলাটা, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো তোরা তখন বলছিস যে স্যার আমরা তো কে ইন্টু রুট ওভার এল বাই জি পেলাম, তুমি 2 পাই পেলে কী করে? আমি বললাম দেখ, তোরা ডাইমেনশনাল টেকনিক ইউজ করেছিলিস, যার যার ডাইমেনশন আছে তাদেরকে ডিকোড করতে পেরেছে। কে কে তো আমি প্রথমেই বলেছি ডাইমেনশনলেস, কারণ তো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাই কে এর এক্স্যাক্ট ভ্যালু কি, এটা ডাইমেনশনাল টেকনিক ডিসকভার করতে পারবে না। ওই জন্য তোকে ডাইমেনশন টেকনিক দিয়ে যতবারই ক্যালকুলেট করবি, ইট ওয়ন্ট বি পসিবল ফর আস টু সে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ কে। এটা আমি কোত্থেকে পেলাম, তার মানে এটা আমি পেয়েছি এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ঠিক আছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে এখান থেকে এই 2 পাই কে এর ভ্যালুটা পেয়েছি। তো এটা একটা টেকনিক। তাহলে এই থার্ড টেকনিকটা তো পেলাম। এবার এখান থেকে দেখ, তোদের যদি নোটসটা ফলো করিস না, নোটসেতে বেশ কয়েকটা জায়গায় আমরা কিছু লিমিটেশনস নিয়ে আলোচনা করেছি, বেশ কিছু লিমিটেশনস নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটা লিমিটেশনস দেখতে পাবি। দেখ, ফার্স্ট লিমিটেশনটা তো আমরা দেখতেই পেলাম, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি যদি থাকে তাহলে তার ভ্যালুকে ডিসাইড করতে পারে না। যদি এরকম একখানা রিলেশন থাকে, ধর আমি তোকে বলছি লিমিটেশনসগুলোতে একটা লিমিটেশন দেখে নিলাম আমরা, সেকেন্ডটাকে দেখি লিমিটেশনসগুলো কী কী আছে। সেকেন্ড লিমিটেশন কি বলছে, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটু আগে যেটা নিয়ে কাজ করলাম আমরা। আর এখানে ধর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s বা প্লাস 2s, যা ইচ্ছা নেই। ঠিক আছে, তাহলে এই যে রিলেশনসগুলো আসছে না, এখানে দেখ এস এর ডাইমেনশন কি, লেন্থ, এখানে ইউটির ডাইমেনশন কি, লেন্থ, আর এখানে হাফ এটি স্কোয়ারের ডাইমেনশন কি, লেন্থ। এবার ডাইমেনশনাল টেকনিক যখনই অ্যাপ্লাই করছি না আমরা, তখন ও কী বলে দিচ্ছে, এটা লেন্থ এটা লেন্থ ঠিক আছে, কিন্তু এখানে কটা টার্ম আছে এটাও মেশার তোকে প্রপারলি বলতে পারে না। কারণ ভাব 3টে টার্ম থাকতে পারে, 4টে টার্ম থাকতে পারে, ও তো আর দেখছে না, টার্ম বাই টার্ম তো আর ক্যালকুলেট করছে না। ও শুধু ভেরিফাই করছে যে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম কিনা। মানে তুই যদি এটা অ্যাপ্লাই করিস ডাইমেনশনাল টেকনিক, তাহলে এস ইকুয়ালস টু ভিটি পাবি। দেখ, এটার ইউনিট হচ্ছে এল ডাইমেনশন, আবার এসেরও ডাইমেনশন হচ্ছে এল। তাহলে এই রিলেশনটাই তো শুধুমাত্র একমাত্র রিলেশন নয়, দিস ইজ অলসো আ রিলেশন। কিন্তু যখনই 2টো বা 3টে একই ডাইমেনশনাল টার্ম নিজেদের মধ্যে প্লাস বা মাইনাস ফর্মে থাকবে, তখন ডাইমেনশন টেকনিক সেই ফর্মুলাকে ডিরাইভ করতে পারে না। যেমন এটাকেও আমরা পারবো না, তার কারণ এখানে ভি স্কোয়ারের যা ডাইমেনশন যদি আমরা দেখি, তাহলে দেখ এখানে ইউ স্কোয়ারেরও তাই ডাইমেনশন, 2s-এরও তাই ডাইমেনশন। তাহলে এবার যে এখানে 2টো টার্ম আছে বা 3টে টার্ম আছে বা 4টে টার্ম আছে, এটা তো ডাইমেনশন টেকনিক জানে না। ও শুধু চেক করছে কি লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন। হয়তো ডাইমেনশন টেকনিক তোকে বললো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, এটার তো কোনো মাথা মুন্ডই নেই, তাই না? দেখ, তুই ডাইমেনশনালি কারেক্ট, ভি ইজ ভেলোসিটি তার স্কোয়ার, ইউ ইজ অলসো ভেলোসিটি তার স্কোয়ার। তো যখনই অ্যাডিশনাল টার্মস থাকবে তখন ডাইমেনশন টেকনিক সেটাকে জাজ করতে পারে না, তাই প্রেডিক্টও করতে পারে না। তো এই ধরনের রিলেশনকে আমরা এস্টাবলিশ করতে পারি না। ঠিক আছে, এবার দেখ, যদি কোনো একখানা রিলেশনে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে,
যেমন আমি তোকে বলছি খুব কমন এক্সাম্পল, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, আমরা পড়ে এসেছি সবাই ছোটোবেলা থেকে, এফ এস কস থিটা। মানে যদি এইদিকে ডিসপ্লেসমেন্ট হয় আর ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আর এইদিকে হয়তো ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে উইচ ইজ এগেন আ ভেক্টর কোয়ান্টিটি, দুটোর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কি, এফ এস কস থিটা। তাহলে এবার দেখ যে ডাইমেনশনে নিয়ে আমি ভেরিফাই করতে বসি, যে ডাব্লিউ প্রপোর্শনাল টু এফ টু দি পাওয়ার এ এস টু দি পাওয়ার বি, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল আমি জানি। তাহলে এবার এখান থেকে দেখ ডাব্লিউ ডাইমেনশন কি আসবে, ডাব্লিউ ডাইমেনশন আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর এখানে যদি আমি এফ টু দি পাওয়ার এ আর এস টু দি পাওয়ার বি এটাকে যদি আমি ডাইমেনশনালি চেক করি যে এটার ডাইমেনশন কত, তাহলে কত পাবো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার এ আর এখানে এল টু দি পাওয়ার বি। তাহলে দেখ কালেকটিভলি কত আসছে, এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার মাইনাস টু এ প্লাস বি আর টি টু দি পাওয়ার মাইনাস টু এ। কঠিন টার্ম পাচ্ছি কয়েকটা। বেশ, তাহলে এখান থেকে দেখ যদি আমরা চেক করি এলএইচএস আর আরএইচএস, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার মাইনাস টু এ প্লাস বি আর টি টু দি পাওয়ার মাইনাস টু এ। তাহলে সবকটা যদি মাসের সাথে মাসের পাওয়ারগুলোকে চেক করলে পাচ্ছি এ ইকুয়ালস টু ওয়ান। আবার যদি তুই লেন্থের পাওয়ারগুলোকে ইকুয়েট করিস তাহলে টু ইকুয়ালস টু মাইনাস টু এ প্লাস বি। এবার এর ভ্যালু তো পেয়ে গেছি, তাহলে দেয়ার ফোর টু ইকুয়ালস টু মাইনাস টু প্লাস বি। তাহলে এখান থেকে দেখ বি এর ভ্যালু কত আসছে, আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে টু ইকুয়ালস টু মাইনাস টু এ প্লাস বি পাচ্ছিলাম, তাই তো এখান থেকে এল টু দি পাওয়ার মাইনাস টু এ, না না এখানে তো ভুল করলাম, তাহলে এখানে তো এল টু দি পাওয়ার এই হবে জাস্ট, সরি এখান থেকে এল টু দি পাওয়ার এ আসবে, ওখান থেকে বি আসবে, নট দিস মাইনাস টু, সরি মাই মিস্টেক। তাহলে এখান থেকে এল টু দি পাওয়ার এ প্লাস বি, তাহলে টু ইকুয়ালস টু এ প্লাস বি যদি হয় তাহলে এখানে কত পাচ্ছি ওয়ান, তাহলে দেয়ার ফোর বি ইজ ইকুয়ালস টু ওয়ান অ্যাজ ওয়েল। ব্যাস এই দুটো ইকুয়েশন পেয়ে যাওয়ার পর এবার তুই কি গন্ডগোলটা হচ্ছে দেখ, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে এফ টু দি পাওয়ার ওয়ান এস টু দি পাওয়ার ওয়ান সাম কনস্ট্যান্ট কে এফ এস। আবার সেই একই সমস্যা আসছে, কারণ আমরা এখান থেকে কি লিখব, ডাব্লিউ ইকুয়ালস টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে এফ টু দি পাওয়ার এ এস টু দি পাওয়ার বি, এটাই তো আমাদের রিলেশন ছিল না। তাহলে এবার দেখ এই কেটা যে কস থিটা এটাকে বলবে, কেন বলতে পারেনি, কারণ কস থিটা নিজেই তো ডাইমেনশনলেস। আমি তো একটু আগেই বললাম না যে থিটা ডাইমেনশনলেস হয়, অ্যাঙ্গেল তো ডাইমেনশনলেস। তাহলে তার যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন, সেটা সাইন হোক, কস হোক, ট্রিগোনোমেট্রিক হোক বা লগারিদমিক হোক বা এক্সপোনেনশিয়াল হোক, এরা প্রত্যেকেই ডাইমেনশনলেস, এটা মাথায় থাকে যেন, হ্যাঁ এটা ডাইমেনশনলেস হয় অল দ্য টাইম। তো এরকম বেশ কিছু তোর লিমিটেশনস আছে, এই লিমিটেশনসগুলোকে একটু দেখবি, আমি পয়েন্ট ওয়াইজ সবকটাকে লিখে রেখেছি, এই পয়েন্ট ওয়াইজ লিমিটেশনসগুলোকে একটু পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় গণ্ডগোল হয়। অনেক অনেক সময় দেখতে পাওয়া যায় যে যেমন ধর ডাইমেনশনাল কনস্ট্যান্ট, ডাইমেনশনাল কনস্ট্যান্ট বলতে কি, যে কনস্ট্যান্টের ডাইমেনশন আছে, সব কনস্ট্যান্ট তো আর ডাইমেনশনলেস হয় না। যেমন ধর নিউটনস ল অফ গ্র্যাভিটি যদি নিই, যে এম ওয়ান আর এম টু দুটো রয়েছে আর ডিস্টেন্সে, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা কাজ করছে গ্র্যাভিটি, সেটা কত, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। দিস ইজ দ্য রিলেশন, রাইট? তাহলে এইটা যদি রিলেশন হয় তাহলে আমি এখান থেকে কী করবো, আমি ধর আমাকে কেউ হয়তো, আমি ফর্মুলাটা ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল লাইক বিফোর, আমি বলছি মাস টু দি পাওয়ার এ আর কি ছিল জানো, আর লেন্থ টু দি পাওয়ার বি, মাস আর লেন্থের উপর ডিপেন্ড করে আমি বললাম। আমি এখানেও ধরে নিচ্ছি, দেখ এখানে একটু সিম্পলিফাই করে দিই, যে এম ওয়ান ইকুয়ালস টু এম টু ইকুয়ালস টু এম যদি হয় তাহলে এই রিলেশনটা কী হবে, কনভার্ট হবে, জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে যাবে। আমি যদি এই অ্যাপ্রক্সিমেশনটা করেই নিই এখানে, তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে এগোই তাহলে আমি কি লিখবো, এফ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট কে এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি, এটা আমি লিখতে পারি। এবার এটাই যদি লিখি আমি, তাহলে দেখ লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনকে যখন আমি অ্যানালাইসিস করছি তখন আমি কি পাবো, ফোর্সের ডাইমেনশন,
তাহলে ফোর্সের ডাইমেনশন কি এম এল টি টু দি পাওয়ার -2, আর ওদিকে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি পাচ্ছি এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি, তার ডাইমেনশন। তাহলে এম কত, আর লেন্থ তো ন্যাচারালি ক্যাপিটাল এল, টু দি পাওয়ার বি লিখে দিলাম। তাহলে এবার এখানে সমস্যাটা কোথায় হচ্ছে দেখবি, দেখ এই দুটো কম্বাইন করে আমার কাছে আসছে কি এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি। এবার তোরা যে টেকনিক আমি শেখালাম তোরা তো সেটাই ফলো করবি না, তাহলে তোরা কি করবি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে ইকুয়েট করবি। তাহলে দেখ এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু এম টু দি পাওয়ার এ এল টু দি পাওয়ার বি। কিন্তু এখানে তো ব্যাস এখানেই শেষ। স্যার এখানে টি টু দি পাওয়ার -2 রয়েছে, এখানে টাইম নেই। টাইম কই, টাইম না থাকলে তো সলভই করতে পারবো না। এই -2টাকে কার পাওয়ারের সাথে ইকুয়েট করবো আমি? গন্ডগোলটা এখানে শুরু হলো। এবার আমরা খুঁজতে বসলাম যে কেন টাইম নেই, টাইম গেল কোথায়। টাইম ইজ ভেরি এসেন্সিয়াল, রাইট? তাহলে দেখ আমরা এই ইকুয়েশন থেকে আবার শুরু করছি, জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখ কি গন্ডগোলটা হচ্ছে, যদি আমি জি এর ভ্যালুটা বার করার চেষ্টা করি, সাপোজলি আমি জি বার করছি, তাহলে আমি কি করবো, এফ ইন্টু আর স্কোয়ার বাই এম স্কোয়ার। এবার তুই দেখ জি এর যদি কেউ ডাইমেনশন বার করে তাহলে কি করবে, এফ এর ডাইমেনশন ইন্টু আর স্কোয়ারের ডাইমেনশন বাই এম স্কোয়ারের ডাইমেনশন। এটাই তো টেকনিক। তাহলে দেখ দেয়ার ফোর ডাইমেনশন অফ জি কত আসছে, এফ এর ডাইমেনশন লিখে দিই এম এল টি টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাইড টু এল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার। তাহলে ফাইনালি যেটা পাচ্ছি আমি সেটা আসছে কত, এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2। এবার যখনই তুই এটা পাচ্ছিস তখন তুই বুঝে যাচ্ছিস যে ভাই আমার এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, নট লাইক আদার কনস্ট্যান্টস। এটা কিন্তু প্রপোর্শনালি কনস্ট্যান্টের মতো ডাইমেনশনলেস নয়, এইটা ডাইমেনশন আছে। আর তুই যে টি টু দি পাওয়ার -2টা খুঁজছিলিস সেটা কে খেয়ে ফেলেছে দেখ, এই দেখ এর মধ্যে ঢুকে বসে আছে তো। এবার ওই জন্যই তুই ফাইনাল এক্সপ্রেশনে টাইমের এক্সপ্রেশন খুঁজে পাচ্ছিস না। তার মানে যে 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 রিলেশনগুলোতে ডাইমেনশনাল কনস্ট্যান্ট থাকবে না, সেই সেই রিলেশনগুলোকেও ডাইমেনশনাল টেকনিক ডিরাইভ করতে পারে না, রিলেশন এস্টাবলিশ করতে পারে না। এগুলো হচ্ছে সাম সিভিয়ার লিমিটেশনস। এই লিমিটেশনসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরের যে সেকশনটা রয়েছে না আমাদের, সিগনিফিকেন্ট ডিজিটস, এটা রুলসগুলো সব লেখা রয়েছে। এই রুলসগুলো পড়ে তোরা নেক্সট ডে আসবি, আমি ক্লাসেতে এই পার্টটা বোঝাবো যে এই সিগনিফিকেন্ট ডিজিটটা কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। নর্মালি রুলস আর গিভেন, তো আই হোপ যে প্রবলেম হওয়ার কথা নয়, বাট স্টিল যদি কারোর প্রবলেম হয়, ইন কেস যদি কেউ বুঝতে না পারে, তাহলে আমরা এটা ক্লাসেতে আলোচনা করব যে কীভাবে সিগনিফিকেন্ট ডিজিট আমরা কাউন্ট করি, সিগনিফিকেন্ট ডিজিটের মেন এসেন্সটা কী। ঠিক আছে? তারপরে দেখবি রাউন্ডিং অফ, রাউন্ডিং অফ তো আমরা প্রায় করি না। ধর 23 পয়েন্ট যদি আমাদের ভাব এখানে এসছে হয়তো 76, তো আমরা সঙ্গে সঙ্গে কী করি, ওটাকে অ্যাপ্রক্সিমেট করে দিয়ে 23.8 লিখে দিই। তো এটা রাউন্ডিং অফ। রাউন্ডিং অফেরও অনেক রুল হয় কিন্তু, যেমন তেমন করে রাউন্ড অফ করে দিলে হয় না, সেই রাউন্ডিং অফের রুলগুলোও লেখা রয়েছে। এই রুলসগুলো এগুলো কিন্তু মনে রাখার বিষয়। আমি বারবার বলেছি একটা জিনিস, যে আমাদের যে মেথডটা, আমরা যে মেথড ফলো করি, দ্যাট মেথড ইজ অ্যাকচুয়ালি নট, মানে এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু আমরা কোনো ফিজিক্সের চ্যাপ্টার নয়, ইট ইজ প্র্যাকটিক্যালি উই আর লার্নিং দ্য টুলস। এই টুলসগুলো আমাদেরকে শিখতে হবে। এই টুলসগুলো শিখলে পারলে এই সিগনিফিকেন্ট ডিজিট আর এরারের যে পার্টটা, এই পার্টটা আমরা ক্লাসেতে করব। কারণ এরারের পার্টটাতে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন, এক্সপানশন অফ এরার, কিছু কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল টার্মিনোলজিস আছে, সেগুলো আমি চাই না যে অনলাইনে তোদেরকে বোঝাই। আমি যেদিন তোদের ক্লাস নেব ইন ফিজিক্যাল মোড, সেদিন আমি বোঝাবো, যাতে ম্যাথামেটিক্যাল কমপ্লেক্সিটিটা মানে ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিংয়ের পথে যেন অন্তরায় না হতে পারে। কারণ না হলে ফিজিক্সটা প্রথমেই বুঝতে পারবি না, ঘাবড়ে যাবি। যেটুকু জায়গায় লিটারেচার পার্ট আছে না নোটের, সেটুকু পার্ট আমি রিকোয়েস্ট করবো যে তোরা প্রত্যেকে একটু পড়িস। যাদেরকে নোটস অলরেডি ক্লাসে এসছিস আমি প্রোভাইড করে দিয়েছি, যারা নিউ জয়েনি তাদেরকে আমি এটাই বলবো যে নোটসটা টেক আ প্রিন্ট আউট অফ দ্যাট, ডু নট লার্ন ইট ফ্রম এনি পিডিএফ ফরম্যাট। মানে প্লিজ মোবাইল বা ল্যাপটপ এই সমস্ত ব্যবহার করিস না, তাহলে অ্যাটেনশন বড্ড ড্রপ হয়। তো টেক আ প্রিন্ট আউট অফ দ্যাট
and parallelly play this video and alongside go through your note, you will understand what I am saying. ঠিক আছে, বাকিটা আমরা ক্লাসেতে আলোচনা করব। আজকে আমি এতটাই রাখলাম, কারণ এর থেকে লার্জার ফাইল আমি হয়তো আপলোড করতে পারবো না। আমি আগে অ্যাকচুয়ালি ভিডিও লেকচার শ্যুট করেছিলাম, বাট ভিডিও লেকচারটা আমি দেখলাম যে আমি আপলোড করতে পারলাম না, তো এটুকুই থাক, বাকিটা আমরা ক্লাসে করব।